হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.4 নম্বর দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও শনিবার তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। তো দেখো এইখানে 6 দাগের অঙ্কটি কি বলেছে। 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড়। আবার বিয়ে বলেছে যে 3000-এর থেকে ছোট, অর্থাৎ এখানেতে দেখো দুটো উত্তর চেয়েছে। এ বলেছে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা এবং 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বলেছে। বর্গ মানে কি? আগের ভিডিও কিন্তু আমি বলেছি বর্গ মানে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে উত্তরটি পাওয়া যায় সেগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এখানে বলেছে 3000-এর নিকটতম। তাহলে আমরা কি করব? প্রথমে এই 3000 যে সংখ্যাটি রয়েছে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এর কাছের এবং পরের সেটা বার করতে বলছে। তাহলে প্রথমে এটাকে বর্গমূল করব। দেখো এখানে 3000 লিখে নেব। এরপর কি বলেছিলাম আমাদেরকে জোড়া জোড়া দাগ দিতে, তাই তো? এই ডান সাইড থেকে এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া। এরপর ঘিরে দেবো। তাহলে প্রথম জোড়ায় কত হয়েছে? 30। আর আমরা কি বলেছি যে এমন সংখ্যা ধরবো তাকে তত দিয়েই কিন্তু গুণ করতে হবে। যদি মিলে যায় ভালো, নাহলে এর থেকে কাছেরটা নেবো আমরা, ঠিক আছে? তো দেখো এখানে তো আমরা যদি 6 লিখি, 6কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 6 36, এখানে আছে 30, তাহলে 6 হবে না, আমরা 5 ধরবো। দেখো এখানেও 5, এখানেও 5 খাইয়ে দিচ্ছি। তাহলে 5কে 5 দিয়ে গুণ, 5 5-এ 25। বিয়োগ করব 5 থেকে 10, 5 গিঁটে হবে, হাতে 1, 2 রেখে 3 3 মিলে গেল। দেখো 5 হয়েছে। এরপর আমরা এই দুটো শূন্য রয়েছে একটা জোড়ায়, তাটা নামিয়ে দেবো। কত হলো? 500। আবার ঘিরে দেবো। এরপর কাজটা কি বলেছিলাম যে এই মাথার উপরে যে সংখ্যাটি থাকবে তার ডবল, অর্থাৎ থেকে 2 দিয়ে গুণ। তাহলে 5-এর ডবল মানে হচ্ছে 10, ঠিক আছে? বা 2 দিয়ে গুণ করলেও 10। দেখো 5 দুগুণে 10, ডবল মানে 2 দিয়ে গুণ। এরবার কাজ হচ্ছে এখানে এমন একটি সংখ্যা ধরব তাকে সেই সংখ্যা দিয়ে আমরা কিন্তু গুণ করব। দেখো এইখানেতে আমরা যদি 5 ধরি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 4 ধরব। 4 ধরলে কী হবে? 4 দিয়ে গুণ করতে হবে। দেখো 104-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হচ্ছে? 4 4-এ 16, 6 হাতে 1, 4 0 0 একটা নেমে গেল, 4 1-কে 4, কত হয়েছে? 416। তাহলে আমরা 4 খাওয়াবো। 4 খাইয়ে হয়েছে 416। বিয়োগ করব 6 কয় 10, কত হবে? 4 গিঁটে, হাতে 1 থাকবে, 1-এর 1-এ 2, 2 থেকে 10 8 গিঁটে। তাহলে দেখো 84 হয়েছে। এরপর আমরা যদি এই মাথার উপরেরটাকে এখানে ডবল করি তাহলে কত হয়ে যাবে? 54-কে 2 দিয়ে গুণ করলে ডবল হয়ে যাচ্ছে 108। আর এখানে আছে আমাদের 84, তাহলে ছোটো হয়ে গেছে। তার মানে এটাকে আর বর্গমূল করা যাবে না, তাই তো? এইবার দেখো তাহলে এইটা আমাদের অবশিষ্ট রয়ে যাচ্ছে। এবার আমরা ভাগ অঙ্ক তো শিখেছি। ধরো যদি এখানে আমরা 15-কে 15 নয়, এটা আমরা 17 ধরছি। 17-কে যদি 5 দিয়ে ভাগ করতে বলা হয় কী হবে? 3 খাওয়াতে পারি, 3 5-এ 15, 2 রয়ে যাচ্ছে অবশিষ্ট, তাই তো? তার মানে ভাগটা মিলল না, তাহলে 2 রয়ে গেল। এবার আমরা যদি বলি যে ভাগটা মিলাতে হবে কত বিয়োগ করলে, তাহলে আমরা তখন কি করি? এই যে ভাজ্য থেকে আমরা অবশিষ্টটা বাদ দিয়ে দিই। তাহলে 17 থেকে 2 আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে কত থাকবে? 15 থাকবে। এইবার দেখো 15-কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগটা কিন্তু মিলে যাচ্ছে, 3 5-এ 15। ঠিক একই রকমভাবে এইখানেও তাই। যেহেতু আমাদের এইটা অবশিষ্ট রয়ে গেছে, তার মানে এই 3000 থেকে 84টাকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলেই যে সংখ্যাটি পড়ে থাকবে সেটা তাহলে আমাদের ওই 3000-এর নিকটতম বা 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যাটি বেরিয়ে যাবে।
3000 এর থেকে ছোট, এরপর কি লিখতে পারি যে নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কত বললাম যে 3000 থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। 3000 থেকে আমরা 84 বিয়োগ দিয়ে দেবো, তাহলেই উত্তরটি কিন্তু হয়ে যাবে। দেখো 3000 থেকে 84 যদি বিয়োগ করি, এখানটায় করছি 84, 4 কয় 10, 6 হাতে 1, 8 একে 9, 9 কয় 10, 1 হাতে রইল 1, 1 কয় 10, 9, 1 কয় 3, 2। তাহলে দেখো 2916, 2916। তার মানে এটা আমাদের বিয়ের উত্তরটা, ঠিক আছে। 3000 থেকে ছোট নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 2916। বা তোমরা এটা এইভাবে বার করতে পারো, এই 54কে 54 দিয়ে গুণ করলে দেখবে এই 2916ই কিন্তু আসবে, কারণ 54কে 54 দিয়ে গুণ করলেই তাহলে কী হচ্ছে, এর বর্গ বেরিয়ে যাচ্ছে, আর এর বর্গ মানেই এই উত্তরটাই হবে 2916। তারপর আমাদের এই অবশিষ্ট এটা ছিল, এই জন্য বিয়োগটা করে দিয়েছি। আচ্ছা, এবার এর উত্তরটা যদি আমরা বার করি, কী বলেছিল, 3000 থেকে বড়। 3000কে যখন আমরা বর্গমূল করেছি, দেখো 54 হয়েছে, হয়ে অবশিষ্ট 84 ছিল। তাহলে এই 54 পরবর্তী বর্গমূল কত হতে পারে, 55। দেখো 54 এর পরবর্তী বর্গমূল 55, তাই তো। 54 পর তো 55 হয়। এবার যদি এই 55কে 55 দিয়ে যদি আমরা গুণ করি, যে উত্তরটি হবে তাহলে সেটা হবে এই 3000-এর পরবর্তী নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। 55কে যদি 55 দিয়ে আমরা গুণ করি কত হবে, দেখো এইখানটা আমি দেখিয়ে দিচ্ছি। 55কে 55 দিয়ে গুণ, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, 5 7 8 5 12 2 হাতে 1, 7 আর 2 9 রেখে 10 0 হাতে রইল 1, 2 রেখে 3, 3025। 3025। তার মানে দেখা গেল 3000-এর থেকে ছোট নিকটতম পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 2916, আর 3000-এর থেকে বড় নিকটতম কাছের পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 3025। এটাই উত্তর। এরপর আমরা 7-এরটা দেখব। দেখো কি বলেছে, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করে দেখি। তাহলে দেখো এই যে সংখ্যাটি রয়েছে, এখান থেকে কিছু সংখ্যা বিয়োগ করতে বলেছে। বিয়োগ করলেই বিয়োগ যে ফলটা বেরোচ্ছে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে প্রথমেই আমরা এটাকে বর্গমূল করে দেবো, তাহলেই কিন্তু উত্তরটি বেরিয়ে যাবে। দেখো দেখো যেভাবে বর্গমূল করে, প্রথমে তাহলে আমরা জোড়া জোড়া দাগ দেবো, এরপর ঘিরে দেবো। এবার দেখো এখানেতে দুটো ধরলে কত হয়েছে, 95, তাই তো। আর আমরা কি বলেছি, এমন সংখ্যা ধরবো তাকে তত দিয়ে গুণ করব, এর থেকে বেশি যেন না হয়, মিলে যায় যদি ভালো, নাহলে এর কাছেরটা। দেখো এইখানে আমরা যদি 9কে 9 দিয়ে গুণ করি কত হয়, 9 9 81, তাই তো। আচ্ছা 9-এর পর যদি 10 ধরি, 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে, 10 10-এ 100। তাহলে দেখো এখানে আছে কিন্তু 95, বেশি হয়ে যাবে এটা ধরলে, তাহলে 9 ধরবো আমরা, 9 9 9 9 81। বিয়োগ করে দাও, 1 থেকে 5 4 গিঁটে, 8 থেকে 9 1 গিঁটে। এরপর কাজ কি, পরের যে জোড়াটা আছে নামিয়ে দেবো, 4 5। আচ্ছা আবার ঘিরে দাও। এরপর আমরা কি বলেছিলাম, এই মাথায় যেটা রয়েছে তার ডবল, অর্থাৎ থেকে 2 দিয়ে গুণ, না 2 গুণ 18 হলো। এইবার দেখো এইখানেতে এমন সংখ্যা ধরবো তাকে তত দিয়েই গুণ করব। তাহলে কত ধরতে পারি আমরা, দেখো এইখানেতে আমরা ধরবো, যদি আমরা 9 ধরি কত হচ্ছে, দেখো এখানটা যদি আমরা 9 ধরি তাহলে 1 8 আছে, আবার যদি 9 ধরি, 9কে 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 9 81, 1 হাতে 8, 8 9 72, 8 80, 0 হাতে 8, 9কে 9 আর 8 17, কত হয়েছে দেখো 1700, এখানে আছে 1400, তাহলে এত আমরা ধরবো না। আমরা 7 ধরে দেখি একবার,
1 8 7, 7 দিয়ে গুণ, তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 8 56, 56 4 কত হয় 60, 60 0 হাতে 6, 7 থেকে 7 8 6 13, দেখো কত হয়েছে 1300। আমরা খাওয়াবে 7টা, 7 দাও এখানেও 7, কত হয়েছিল গুণ করে 1309। বিয়োগ করবো 9 কয় 15, 6 হাতে 1, 1 কয় 4, 3 3 কয় 4 1, 136। এরপর কি বলেছি যে এখানেরটা ডবল হয়ে এখানে আসবে, তাহলে এইটা যদি আমরা ডবল করে দিই 97কে ডবল করলে দেখবে এর থেকে কিন্তু বেশি হচ্ছে, এখানে আছে 136, তাহলে আর আমাদের বর্গমূলটি করা যাচ্ছে না। তাহলে এইবার আমরা কি করব, দেখো এর আগে আমরা দেখিয়েছি যে ভাগ করার সময় যদি অবশিষ্ট রয়ে যায়, যে ভাজ্য সে ভাজ্য থেকে অবশিষ্টটাকে বিয়োগ করে দিলে আমাদের ভাগ তো মিলে যায়, এখানেও তেমন। তাহলে এইটা বর্গমূল করার পর এটা অবশিষ্ট রয়ে গেছে, তাহলে এই 136 বিয়োগ দিয়ে দেবো 9545 থেকে, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। বিয়োগ ফলটি 9545 থেকে এই 136 বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এরপর 8এরটা দেখব আমরা কি আছে। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। তার মানে এই যে সংখ্যাটি রয়েছে এটা পূর্ণবর্গ সংখ্যা নেই, এর সাথে এমন কিছু সংখ্যা যোগ করতে হবে যেটার ফলে পূর্ণবর্গ সংখ্যা তৈরি হবে, ঠিক আছে। আর পূর্ণবর্গ মানে কি, আমি তো বলেইছি যে যদি 6 ধরি 6কে 6 দিয়ে গুণ করে যে উত্তরটি হবে, যদি 7 ধরি 7কে 7 দিয়ে গুণ করে যে উত্তরটি হবে, তাহলে আমরা এইটাকেও আমরা বর্গমূল করব। এই দুটো মিলে একটা জোড়া, এই দুটো মিলে একটা জোড়া। 50 আছে, কত খাওয়াতে পারি বলো তো আমরা, দেখো যদি 8 ধরি 8কে 8 দিয়ে গুণ 8 8 64, তাহলে হবে না, 7 ধরবো, 7কে 7 দিয়ে গুণ করতে পারবো, তাহলে 7 7 49 হবে, বিয়োগ করলে 1। এবার এই জোড়াটা আমরা নামিয়ে দেবো। এরপরের কাজ কি, এখানটা ঘিরবো, ওইখানেরটা ডবল হবে, তাহলে এখানে 7 আছে, 7-এর ডবল 14 হলো। এরপর দেখো কত খাওয়াতে পারি, এইখানে আমরা 1 খাওয়াবো, দেখো 1 খাওয়াবো, এখানেও 1 এখানেও 1, তাহলে 1 খাইছি 1 দিয়ে গুণ, 141কে 1 দিয়ে গুণ করলে কত হবে 141ই হবে, 141। কারণ বলো তো আমরা যদি 2 ধরতুম তাহলে এখানের থেকে বেশি হয়ে যেত, সেই জন্য আমরা 1ই খাইয়েছি। এবার বিয়োগ করবো, দেখো 1 থেকে 10 9 গিঁটে, 4 টাকে 5 5 মিলে গেল 0, এখানে দেখো 9 হয়েছে। এরপরের কাজ আমাদের কি, এখানেরটা ডবল লিখতে হবে এখানে এনে, তাহলে এখানে আছে 71, ডবল করে দিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে বর্গমূলটা আমাদের আর করা যাচ্ছে না, তাই তো। তাহলে এইবার দেখো আমরা কি দেখলুম যে 5050-এর যখনই বর্গমূল করলুম কত হয়েছে 71 হয়ে অবশিষ্ট রয়েছে 9, দেখতে পেয়েছো। তাহলে এই 71-এর পরবর্তী যদি বর্গমূল আমরা করি কত হবে 72, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে 71-এর পরবর্তী বর্গমূল 72, 71-এর পর তো 72 হয়। এবার আমরা যদি ওই 72 বর্গ করি কত হবে 72-এর বর্গ কত হবে, তাহলে 72কে 72 দিয়ে গুণ, 72 গুণিত 72 সমান দিতে হবে না এখানে, এবারে সমানটা দিব, তাহলে 72কে 72 দিয়ে গুণ করতে হবে, এখানটায় করছি দেখো 72কে 72 দিয়ে গুণ, 2 দুগুণে 4 7 দুগুণে 14, 7 দুগুণে 14 4 হাতে 1 7 7 49 আর 1 50, 4 4 আর 4 8 1 5, 5184, 5184। দেখো 5050-এর থেকে ছোট যেটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত বেরোবে
5050 থেকে যদি 9 বিয়োগ করা হয়, অর্থাৎ এই 71কে 71 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি হয়। কিন্তু আমরা কি দেখলাম যে এই 71-এর পরের যে বর্গমূল সেটা কত? 72। 72কে 72 দিয়ে যখন গুণ করা হলো উত্তর হয়েছে 5184। তার মানে এই 5050-এর থেকে বড় যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে 5184। এবার আমাদের বলেছিল যে কত যোগ করলে হবে। তাহলে দেখো এই 5184 থেকে 5050 বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। অতএব 5050-এর সাথে কত যোগ করতে হবে? তার জন্য আমরা কি করব? এই 5184 থেকে 5050 বিয়োগ দিয়ে দেবো, দিয়ে যেটা বেরোবে তাহলে এত যোগ করতে হবে। কত হবে দেখো বিয়োগ করলে? 0 এখানে 4 আছে, 4টা নেমে যাবে, 5 × 8 3, 0 1 আছে, 1টা নেমে যাবে, 5 আর 5 মিলে গেলো 0, অর্থাৎ 134। তাহলে দেখো 5050-এর সাথে 134 যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এরপর দেখো 9-এরটা কি বলেছে। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। তাহলে দেখো কি বলেছে আমরা একটু প্রথমে বুঝে নিই। 9-এরটা বলেছে ধরো এরকম সারি, সারি কোনগুলোকে বলা হয়? এরকম একটা সারি, দুটো সারি, তিনটে সারি, এরকম সারি হয়। এবার বলেছে এই যতগুলো সারি রয়েছে, মনে করে 4টে সারি, 1 2 3 4। এবার বলেছে প্রতি সারিতে ততগুলো করেই গাছ আছে। তাহলে 4টে যদি সারি হয়, এক একটা সারিতে 4টে করেই থাকবে গাছ, এরকম 4টে করে, 1 2 3 4, 1 2 3 4, 2 3 4। তাহলে এইবার দেখো এইদিকেও 4টে গাছ হচ্ছে, এইদিকেও গুণে দেখো 4টে হচ্ছে, 1 2 3 4, দেখতে পেয়েছো? তার মানে এটা একটা বর্গক্ষেত্রাকার হয়ে গেছে, এদিকেও যা এদিকেও তাই। তাহলে আমরা অঙ্কটি কিভাবে করব? বর্গমূল করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব। কারণ বর্গমূল মানে কেমন হয়? যদি এই যে 4 আছে, 4 গুণিত 4 হবে, তবেই তো 16 হচ্ছে। এদিকেও 4 এদিকেও 4, তাহলে 16-র বর্গমূল করে দিলে কত হয়? 4। ঠিক এইরকমভাবে আমরা ওখানে যে সংখ্যাটি আছে সেটাকে বর্গমূল করব। তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে প্রতি সারিতে পেয়ারা গাছ আছে বলে বর্গমূল চিহ্ন দিয়ে 1764। এবার আমরা বর্গমূলটি এখানে করব। দেখো 1764, নিয়ম কি বলেছি? ডান দিক থেকে দুটো করে জোড়া, তাহলে এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা। এবার ঘিরে দেবো। এবার দেখো কত খাবো আমরা। তো তোমরা এগুলি যদি মুখোমুখি না পারো আগে থেকে সাইডে লিখে রাখতে পারো, ঠিক আছে? যে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 2-এর সাথে 2 গুণ করলে 4, 3-এর সাথে 3 গুণ করলে 9, 4-এর সাথে 4 গুণ করলে 16, 5-এর সাথে 5 গুণ করলে 25, 6-এর সাথে 6 গুণ করলে কত? 36। এইভাবে লিখে রাখতে পারো, তাহলে সুবিধা হবে। দেখো এখানে কত আছে? 17। তাহলে 17 কতই মিলছে দেখো, বা 17 থেকে কম কাছের যেটা সেটা নেবো আমরা। দেখো এখানে 16 আছে, দেখতে পেয়েছো? 16-র পর 25 চলে যাচ্ছে, তাহলে 25টা হবে না, 16টা ধরবো আমরা। তাহলে 16 কত হবে? 4 খাওয়ালে, এখানেও 4 এখানেও 4, 4 4 16। এবার দেখো বিয়োগ করে দেবো, 6 × 7 1, পরের জোড়াটা নামিয়ে দেবো, 164। এরপর কি বলেছি কাজ? এই উপরেরটা ডবল, তাহলে 4 আছে, 4কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8। এরপর আমরা কত খাবো? এইখানে যত ধরবো তত দিয়ে গুণ, শেষে কত আছে দেখো? 4, তাই তো? তাহলে এইখানে কোথায় 4 মিলছে দেখো তো, কোনটা দিয়ে গুণ করলে? 2 দিয়ে, দেখতে পেয়েছো? তাহলে এখানে আমরা 2 খাইয়ে দেখতে পারি। তাহলে এখানে যদি 2 দিই, 2 দিয়ে গুণ করবো, তো 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 2 4, আর 8 2 হবে 16। এখানে 2 খাইয়ে দাও, দেখো মিলে গেছে। তাহলে কত হলো? 42। তার মানে প্রত্যেকটা সারিতে পেয়ারা গাছ আছে 42টি করে।
তাহলে উত্তরটি লিখে দাও যে অতএব প্রতিটি সারিতে পেয়ারা গাছ আছে 42টি করে। বুঝা গেল? তার মানে এই দিকেও 42, নিচের দিকেও 42 হবে। আচ্ছা, এরপর দেখো 10-এর অঙ্কটি কী বলেছে। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে দেখো ওই উপরের অঙ্কটার মতো এইটা, মানে যতগুলো ঘর রয়েছে আবার নিচের দিকেও ঠিক ততগুলি সারিও রয়েছে। তার মানে একেও আমরা বর্গমূল করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। বুঝা গেল? অর্থাৎ বাক্সটি তাহলে 4 চৌকো হবে, এই দিকেও যতগুলো এই দিকেও ততগুলো। তাহলে বর্গমূল করব এই 1225কে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে বাক্সে মোট ঘর আছে কটা? 1225টি। বুঝে গেল? এবার বলেছিল কি যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তাহলে ওইটা আমরা লিখতে পারি, যতগুলি ঘর, ঘর না প্রথমে সারি লিখব, যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। তার মানে কি বলেছি? বর্গকার। তাহলে এদিকেও যটা নিচের দিকেও ততগুলি হবে। তাহলে আমরা এখন এবার বর্গমূল করে দেব যে অতএব সারির সংখ্যা হবে। তাহলে এইভাবে বর্গমূল করে দাও কত? 1225কে। তো বর্গমূলটা আমি এখানটাই করছি, 1225। তাহলে আমাদের নিয়ম কি বলেছি? দুটো করে জোড়া ধরবো, এইভাবে ঘিরে দাও। তাহলে প্রথম কত হয়েছে? 12। আমরা এইখানটা দেখো একটু, এইখানের মধ্যে 12 কার কাছাকাছি রয়েছে? কোন সংখ্যাটি? দেখো 9। তারপর কিন্তু 4 ধরলে আমাদের 16 হয়ে যাবে। তাহলে 3 খাইয়ে 9 করব, ঠিক আছে? তাহলে এইখানে 3, এখানেও 3, 3 তিরিককে 9। এবার দেখো বিয়োগ করবো, 9 থেকে 12 কোথায় হবে? 3 গিঁটে। আর এই 25টা নামিয়ে দিচ্ছি। তাহলে এরপর কাজ কি? এইটা ডবল এখানে লিখবো। তাহলে 3-এর ডবল কত? 3 দুগুণ 6, এখানে আমরা 6 লিখছি। এরপর দেখো এখানে এমন সংখ্যা বসাবো তাকে তত দিয়ে গুণ বলেছি। তার আগে এইখানটা একটু ফলো করো, শেষে কত আছে? 5। এইখানে দেখো তো কোন সংখ্যাটা ধরলে শেষে 5 আসতে পারে। এই দেখো শেষে 5 আছে 25-এর, কত খাইছিল? 5 ধরেছিল। তাহলে এখানে আমরা 5 খাইয়ে দেখব, ঠিক আছে? এখানে আমরা 5 ধরব। তাহলে 5 5-এ গুণ করবো 5 দিই। তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 6 30, আর 2-এ 32। দেখো মিলে গেছে। তার মানে আমাদের সারির সংখ্যা কত? এই 35টি। তাহলে উত্তর লিখে দেবো যে অতএব 35টি সারি আছে ওই বাক্সের মধ্যে। এটাই উত্তর। আচ্ছা, এরপর আমরা 11টা দেখব কি বলেছে। 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী তা হিসাব করে দেখি। তো তাহলে দেখো এখানে কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। মোট 3টে সংখ্যা রয়েছে। এবার সেই 3টে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে গুণ করলে হবে 24, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাকে গুণ করলে হবে 48 এবং প্রথম ও তৃতীয় সংখ্যাকে যদি গুণ করা হয় হবে 32। আমাদের চেয়েছে যে সংখ্যা 3টে কী কী হবে। তাহলে কিভাবে অঙ্কটি করব দেখো। দেখো এখানে তাহলে আমরা লিখব যে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। সংখ্যাটা আমি লিখছি না, ঠিক আছে? প্রথম গুণিত দ্বিতীয় সমান কত বলেছিল? 24। দেখো প্রথম দ্বিতীয় 24, আবার বলেছে যে দ্বিতীয় তৃতীয়র গুণফল বলেছে 48। তাহলে ওইটা আমরা লিখব যে দ্বিতীয় গুণিত তৃতীয় সমান কত? 48। আবার বলেছে কি প্রথম এবং তৃতীয়র গুণফল 32। তাহলে ওইটাও আমরা লিখব প্রথম গুণিত তৃতীয় সমান
কত বলেছে 32। আচ্ছা, এরপর আমরা কি করব দেখো, তাহলে এই যে এইগুলো রয়েছে পরপর এই সাইডে লিখব, সমান দিয়ে এইগুলোকে গুণ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, পরপর লিখে দাও। দেখো প্রথম দ্বিতীয় আছে, তাহলে প্রথম গুণিত দ্বিতীয় লিখেছি। এরপর এইটাকেও গুণ চিহ্ন দাও, দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়, গুণ চিহ্ন দিয়ে এইটাও লিখে দাও, প্রথম গুণিত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয়। আচ্ছা, এবার দেখো আমরা যেমন এইগুলোকে সব পরপর গুণ চিহ্ন দিয়ে লিখেছি, সমান দেবো। তাহলে এই দিকে যে সংখ্যাগুলো রয়েছে যে গুণফলগুলো, এইগুলোকেও পরপর তিনটেকে গুণ চিহ্ন দিয়ে লিখব। তাহলে যেমন 24 গুণিত 48 গুণিত 32। কেন লিখলুম এগুলো? এই দেখো প্রথম গুণিত দ্বিতীয়, তার জন্য 24, দ্বিতীয় গুণিত তৃতীয়, এই যে 48 ছিল 48, প্রথম গুণিত তৃতীয়, এই যে 32 ছিল 32। এরপর আমরা কি করব দেখো, একটু যদি ভালো করে দেখি আমরা, এই দিকটা ভালো করে চেয়ে দেখো, এখানে একটা প্রথম আছে, এখানে একটা প্রথম আছে, তাহলে কটা প্রথম হলো? দুটো, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম স্কোয়ার দিতে পারি, তাই তো? আচ্ছা, গুণ দ্বিতীয় কটা আছে দেখো, একটা দুটো, তাহলে আমরা দ্বিতীয়টাকেও স্কোয়ার দিয়ে লিখব, গুণ তৃতীয় কটা আছে দেখো, একটা দুটো, তাহলে তৃতীয় স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, সমান এদিকে যেমন ছিল তেমনই থাকবে, একই রয়েছে, 24 গুণিত 48 গুণিত 32। এরপর দেখো আমরা এটা এরকম করতে পারি, এটা বা দিয়ে লিখতে পারি, যেহেতু প্রথমে স্কোয়ার, দ্বিতীয় স্কোয়ার, তৃতীয় স্কোয়ার রয়েছে, স্কোয়ারগুলোকে সব তুলে দিয়ে একবারে হোল স্কোয়ার লিখতে পারি আমরা। ঠিক আছে, এই প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, সবগুলোকে একসাথে হোল স্কোয়ার দিতে পারি, যেহেতু সবারই স্কোয়ার রয়েছে। তাহলে তোকে প্রথমটাও স্কোয়ারটা পাবে, দ্বিতীয়টাও পাবে, তৃতীয়টাও পাচ্ছে, সমান 24 গুণিত 48 গুণিত 32। এইবার দেখো আমরা এই স্কোয়ারটাকে তুলে দেবো। ঠিক আছে, তো এইরকম অঙ্কর সময় যখন এইদিকে স্কোয়ার উঠে যাবে, তখন আমরা কি করবো বলো তো, সমানের ডান সাইডে যে চিহ্নগুলি রয়েছে সেখানে একটা বর্গমূলের চিহ্ন কিন্তু চলে আসবে। বুঝে গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়, স্কোয়ারটা আমরা তুলে দিচ্ছি, আর এইদিকে স্কোয়ার উঠা মানে এইদিকে বর্গমূল হয়ে যাবে, 24 গুণিত 48 গুণিত 32। কেন বলো তো, আমরা যখন এখানটা একটু দেখিয়ে দিই, দেখো ধরো 4 স্কোয়ার আছে, 4 স্কোয়ার মানে কত? 16, তো 4 4 16, কিন্তু যদি আমরা শুধু একটা 4 লিখি, তার মানে কি একে বর্গমূল করতে হবে, একটা 4 মানে 16 বর্গমূল করলে তবে তো 4 হচ্ছে। তাহলে সেটাই আমরা এখানে করেছি, স্কোয়ারটা যা তুলে দিয়েছি এখানে বর্গমূল এসে গেছে। এবার তোকে এদিকটা লিখছি না, একই হবে, এই দিকটা আমি সমান দিয়ে করে দিচ্ছি। 24টাকে যদি আমরা একটু ভেঙে দিই, কত কত হবে বলো তো, উৎপাদকে বিশ্লেষণ করলে এখানটায় দেখো 24কে এইভাবে ভাঙতে পারি, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে কটা হয়েছে? 3টে 2, একটা 3, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। আচ্ছা, 48টাকেও ঠিক রকম একই রকমভাবে আমরা ভাঙবো। এখানটা আমি ভাঙছি 48কে, 2 দিয়ে 24, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে দেখো 4টে 2, একটা 3, লিখে দাও, 1 2 3 4 গুণিত 3। আচ্ছা, এরপর কত আছে? 32, 32টাকেও আমরা ভাঙবো, 3 10 2 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 1 2 3 4 5, 5টা 2 হয়েছে, তাহলে এখানে 5টা 2 লিখতে হবে, 1 2 3 4 5। এইবার দেখো আমরা কি জানি, যে এই বর্গমূলের চিহ্ন যখন তুলব, প্রতিটি জোড়া থেকে একটা করে সংখ্যা নেব, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 নেব। আচ্ছা, এ একটা 2, এ একটা 2, তাহলে দুটো থেকে মিলে একটা 2 নেব। আবার দেখো এই একটা 2, এই দুটোর মধ্যে থেকে একটা নেব,
এই একটা 2 এই একটা 2 আছে, এই দুটোর মধ্যে থেকে একটা নেব। এখানেও দুটো 2 আছে, একটা 2 নেব। এখানেও দুটো 2 আছে, তার মধ্যে থেকে একটা 2 নেব। এবার 3গুলো দেখো, কটা 3 আছে? একটা 3, দুটো 3, তাহলে দুটো 3 থেকে আমরা একটা 3কে নেব। এবার গুণ চিহ্ন দিয়ে দেখো, সমান দিয়ে কত হবে? এটাকে যদি গুণ করি আমরা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হবে? 3 4 12, 2 হাতে রইল 1, 318 আর 1 19, 192। দেখতে পেয়েছ? তাহলে এই দিকটা কী বেরোলে? যে প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 192। এখানটা লিখে দিতে পারো, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয়। তার মানে এই তিনটের সংখ্যার গুণফল হচ্ছে 192। এতক্ষণ আমাদের কিন্তু দুটো করে সংখ্যা দেওয়া ছিল, এবার আমরা তিনটের একসাথে বার করেছি, যে প্রথম দ্বিতীয় তৃতীয় গুণ করলে হবে 192। তাহলে এবার আমাদের কিন্তু প্রত্যেকটা সংখ্যা বার করতে বলেছিল। তো দেখো, এখান থেকে আমরা যদি বলি যে প্রথম সংখ্যাটি সমান কী হবে, এখানে যদি দেখায় যে বা প্রথম সংখ্যা সমান, তাহলে শুধু প্রথমটা এইদিকে রাখছি, তাহলে বাকি এই দুটো কী হবে? সমানের এই ধারে চলে আসবে, এই ধারে আসলে কী হবে? এখানে গুণ ছিল, এইদিকে এসে ভাগ, মানে নিচয় বসবে। তাহলে 192 নিচয় হয়ে যাচ্ছে ওই যে দ্বিতীয় গুণিত তৃতীয়, তাই তো? এইবার দেখো, আমরা 192 যেমন আছে রাখছি, আর দ্বিতীয় আর তৃতীয় গুণফল কিন্তু আমাদের প্রথম দেওয়াই ছিল। এই দেখো, দ্বিতীয় তৃতীয় কত ছিল? 48, তাহলে ওর জায়গায় 48 লিখে দেবো, এটা না লিখে 48। তাহলে 192কে এবার যদি আমরা 48 দিয়ে ভাগ করি কত হবে? 4। তাহলে প্রথম সংখ্যাটি বেরিয়ে গেল আমাদের 4। ঠিক একই রকম করে আমরা দ্বিতীয় সংখ্যাটি বার করব। দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে তাহলে কী হবে? দ্বিতীয়টা এই ধারে রয়ে যাবে, বাকি এই দুটো তাহলে এইদিকে চলে আসবে। 192 গুণিত তাহলে নিচে হবে প্রথম আর তৃতীয়, প্রথম গুণিত তৃতীয়। দেখো, এখানেও কিন্তু 192 প্রথম গুণিত তৃতীয় আমাদের দেওয়া ছিল প্রথমেই। দেখো, প্রথম তৃতীয় কত ছিল? 32, তাহলে এইখানে আমরা এর জায়গায় 32 লিখব। এটা যদি ভাগ করি কত হবে? 32 দিয়ে ভাগ করলে দেখো কাটাকুটি করে 6 হবে, একে এটা দিয়ে কাটলে 6। একই রকম করে এবার আমরা তৃতীয়টাকেও বার করব। তাহলে তৃতীয় সংখ্যা যদি বার করি কী হবে? 192 নিচেই তাহলে কোনটা কোনটা যাবে দেখো, যদি তৃতীয়টা এইদিকে রেখে দিই, বাকি দুটো তাহলে প্রথম গুণিত দ্বিতীয়টা এইদিকে নিচেই চলে আসবে। তাহলে প্রথম গুণিত দ্বিতীয়, তাহলে 192, আর প্রথম দ্বিতীয়র গুণফল দেখো প্রথমেই আমাদের দেওয়া ছিল 24, তাহলে এর জায়গায় এর বদলে আমরা 24 লিখে দেবো। এবার এটা দিয়ে এটাকে যদি কাটা হয় কত হবে? 8 সমান 8। তাহলে দেখো তিনটে সংখ্যা আমাদের বেরিয়ে গেল, প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6, আর তৃতীয় সংখ্যা 8। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।